এখন শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। জি ম্যাম শোনা। আচ্ছা, এখন একটু সাউন্ডটা কম, বেশি সাউন্ড, বেশি সাউন্ড। ওকে, অনেক দেরি হয়ে গেল আজকে আমাদের। আচ্ছা, আমাদের আজকের বিষয় হচ্ছে আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া বললে আমরা প্রথমে যেটা মনে হয় যে মেডিকেল টার্মে আর্টিকেরিয়া সামথিং এলস, আসলে ইট ইজ ভেরি কমন। দ্যাট ইজ আমরা যেটা প্রায় পেশেন্টরা, শুধু না আমরা নিজেরাও অ্যালার্জি শব্দটা ইউজ করি, যে আমার অ্যালার্জি হয়েছে, আমার আই হ্যাভ অ্যালার্জি। সো আর্টিকেরিয়া বলতে অ্যাকচুয়ালি ওই লেইম্যান টার্ম যেটা আমরা অ্যালার্জি বলি, মেডিকেল টার্ম যেটা আর্টিকেরিয়া। আমরা আজকে কুইক চলে যাব কারণ অলরেডি লেট হয়ে গেছে। What is urticaria? Urticaria is a vascular reaction of skin characterized by the appearance of wheals, generally surrounded by red halo or flare and associated with severe itching, stinging or prickling sensation. কথাটার মানে আমি একটু এক্সপ্লেইন করি। আমাদের স্কিনের তিনটা লেয়ার, দ্যাট ইজ এপিডার্মিস, ডার্মিস এন্ড সাবকিউটেনিয়াস ফ্যাট। এই তিনটা লেয়ারের মধ্যে এপিডার্মিস হচ্ছে মোস্ট সুপারফিশিয়াল লেয়ার, যেখানে সেলুলার মানে সেলুলার পার্ট থাকে, কেরাটিনোসাইটস। আর এরপরে আসছে ডার্মিস, যেখানে ভাস্কুলার পার্ট, মানে অল দ্য ব্লাড ভেসেলস, sweat glands, sebaceous gland, all the structures of skin lie in the dermis. And the vascular part যেটা ডার্মিসের মধ্যে থাকে, there is a reaction. এই রিঅ্যাকশনের কারণে কি হয়, রিঅ্যাকশনটা কয়েকটা মেকানিজমে হতে পারে। যেই মেকানিজমে হোক, আলটিমেট ইফেক্টটা হচ্ছে যে এখানে যে ব্লাড ভেসেলস গুলো থাকে, এই ভেসেলস এর ওয়াল এর পারমেবিলিটিটা অল্টারড হয়ে যায়। তাতে করে কি হয়, ব্লাড ভেসেলের ভিতরে যে প্রোটিন রিচ ফ্লুইড থাকে সেটা বেরিয়ে এসে ওখানে একটা হুইল তৈরি করে। হুইল মানে একটা সোয়েলিং এর মতো তৈরি করবে, যেটা একটা স্পেসিফিক অ্যাপিয়ারেন্স আছে, এবং সাথে অ্যাসোসিয়েটেড যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টেন্স ইচিং, স্টিংিং এন্ড প্রিকলিং সেন্সেশন। তার মানে অসম্ভব ইচিং হবে, এন্ড পেশেন্ট উইল কমপ্লেন অফ ফিলিং অফ, মানে বলবে যে আমার খুঁচাচ্ছে, একটা পিকুলার সেন্সেশন হচ্ছে, সে তার একটা কমপ্লেন থাকতে হবে, তবেই সেটা হবে আর্টিকেরিয়া। এখন হুইল যদি বলি, হোয়াট ইজ হুইল? হুইল হচ্ছে একটা, যেটা আমি একটু আগে বললাম, প্রাইটিক ট্রানজিয়েন্ট একটা ইরাইথেমেটাস, যেটা লাল রঙের হবে, সারাউন্ডিংটা লাল থাকবে, মাঝখানে একটা ক্লিয়ার জোন থাকবে। হ্যাঁ,
এবং সাথে অ্যাসোসিয়েটেড থাকবে ইন্টেন্স ইচিং। আর হলমার্ক বলতে কি বোঝায়, যে আমি কখন এটাকে আর্টিকেরিয়া বলবো, যে এই হুইলটা যদি হবে এবং চলে যাবে, দ্যাট ইজ তুমি হয়তো একটু এখনই দেখলে একটা হুইল দেখা যাচ্ছে, আবার সাথে সাথে হয়তো দেখা গেল নাই, তাহলে সাধারণত যেটা হিসাবটা ক্যালকুলেশনটা হচ্ছে যে ইট উইল গো অ্যাওয়ে উইদিন 24 আওয়ার্স, মানে লাস্টিংটা 24 আওয়ার্স এর বেশি হবে না। এখানে একটা ছবি দেখাও, এই ছবিটা একটু ভালো করে অবজার্ভ করলে খেয়াল করবা যে এখানে মাঝখানে মাঝখানে শেপ গুলা বিভিন্ন রকম হতে পারে, সার্পিজিনাস হতে পারে, ওভাল হতে পারে, সাইজ মেবি সেন্টিমিটার 1 সেন্টিমিটার টু অ্যাজ লার্জ অ্যাজ 10 সেন্টিমিটার হতে পারে। আর সেন্ট্রালি দেখো খেয়াল করে এখানে একটা paleness আছে, that is the area in the center part is lighter than the surrounding areas, এবং এরিয়াটা কিন্তু elevated। আর্টিকেরিয়া হুইল angioedema, angioedema হচ্ছে is a larger edematous area of skin that involves the dermis and subcutaneous tissue। আমরা যেটা বললাম এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস টিস্যু, এবং অ্যাঞ্জিওইডেমাতে মেইনলি এই ডিপার পার্টটা বেশি ইফেক্টেড হয়। আর এখানে কিন্তু চেঞ্জ অফ কালারটা অত প্রমিনেন্ট না, এবং দেখা যায় অনেক পেশেন্ট পেয়ে থাকবা, দেখবা যে অনেকেরই এরকম হয় যে চোখের পাতাগুলো ফুলে গেছে, ঠোঁট গুলো ফুলে গেছে, এরকম একটা কন্ডিশন হচ্ছে অ্যাঞ্জিওইডেমা, যেখানে ইচিংটা কিন্তু অত বেশি না, বরং পেইনটা বেশি, পেইনফুল রাদার দ্যান ইচি, এবং এটা লাস্টিং কিন্তু নট 24 আওয়ার্স, মেবি মোর। ইনসিডেন্স আর্টিকেরিয়া ইনসিডেন্স কিরকম, it may range from less than 1% to high as 30% in general population। তার মানে লাইফ টাইম অকারেন্সে কোনো এক সময় কারো না কারো হওয়ার সম্ভাবনা 1 to 30%। এবং আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমরা প্রায়ই দেখবো যে অমুক ফুডে অ্যালার্জি আছে তার, অমুক জিনিস খেলে তার অ্যালার্জি হয়, তো এই জিনিসটা দেখা যাবে কোয়াইট কমন। তার মানে আর্টিকেরিয়া ইজ কোয়াইট কমন, and female are more common than male, that is 2:1 রেশিওতে ক্রনিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে ফিমেল আর মোর দেন মেল। নাও ক্লাসিফিকেশন অফ আর্টিকেরিয়ার মধ্যে একটা হচ্ছে স্পন্টেনিয়াস আর্টিকেরিয়া, দ্যাট ইজ উইদাউট এনি সাইন সিমটম, মানে হঠাৎ করে তার হবে, কোনো প্রিভিয়াস কোনো কজ বোঝা যায় না যে কেন হলো, এবং চলেও যাবে, এবং কোনো ব্যাখ্যা থাকে না যে হোয়াট ইজ দি এটিওলজি অফ আর্টিকেরিয়া, সাধারণত যেটা ক্রনিক আর্টিকেরিয়া। আর নেক্সট হচ্ছে ফিজিক্যাল ইনডিউসিবল অর কোলিনার্জিক আর্টিকেরিয়া, সাধারণত এক্সারসাইজ, তারপরে বেশি গরমে থাকলে যেটা হয়, ছোট ছোট স্মল সাইজ arterial rash which appear mainly in the upper part of the body, mainly face। আর arterial vasculitis is a different part of the arteria which is persistent more than 24 hours, and এক্ষেত্রে স্কিন বায়োপসি করে কনফার্ম করতে হয় যেটা arterial vasculitis। Contact arteria induced by percutaneous or mucosal penetration, সাধারণত কোনো কিছু কন্ট্যাক্টের কারণে যদি ওখানে আর্টিকেরিয়াল র্যাশ দেখা যায়, একটা সোয়েলিং এ হলো, কিছু লাগার কারণে, দেন ইট ইজ কন্ট্যাক্ট আর্টিকেরিয়া। অ্যাঞ্জিওইডেমা, যেটা ওই যে ছবি একটু আগে দেখলাম, চোখ ফুলে গেছে, ঠোঁট ফুলে গেছে, এবং এখানে কিন্তু আলাদা করে হুইল থাকে না। ডিস্টিংটিভ আর্টিকেরিয়াল সিনড্রোমস, নাও
ordinary spontaneous urticaria, acute and chronic. Individual will last rarely more than 12 hours with complete resolution of urticaria within 6 weeks. এখানে একটু খালি খেয়াল করতে হবে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আর্টিকেরিয়াতে র্যাশ will not persist more than 24 hours এবং কখন আমরা অ্যাকিউট বলবো কখন আমরা ক্রনিক বলবো এটা হচ্ছে ডিউরেশনের উপর ডিপেন্ড করে। দ্যাট ইজ যদি কোনো আর্টিকেরিয়া পেশেন্টের আর্টিকেরিয়া উইদিন 6 উইকস থেকে সম্পূর্ণ ভালো হয়ে যায় সেক্ষেত্রে অ্যাকিউট আর্টিকেরিয়া, তার মানে ডিউরেশন ইজ লেস দ্যান 6 উইকস। আর ক্রনিক আর্টিকেরিয়া হচ্ছে যখন arterial rash will appear twice or more in a week without treatment and last more than 6 weeks, তার মানে 6 সপ্তাহের বেশি থাকবে এবং মেডিসিন ছাড়া থাকলে তার প্রতি সপ্তাহে অন্তত 2 বারের তার র্যাশ হয়, এক্ষেত্রে আমরা বলি ক্রনিক আর্টিকেরিয়া। তাহলে মনে রাখতে হবে লেস দ্যান 24 আওয়ার্স পারসিস্ট করবে আর ডিউরেশন হচ্ছে মোর দ্যান 6 উইকস, লেস দ্যান 6 উইকস। লেস দ্যান 6 উইকস হলে সেটাকে বলছি অ্যাকিউট আর্টিকেরিয়া, মোর দ্যান 6 উইকস হলে সেটাকে বলছি আমরা chronic urticaria. According to pathogenesis, immunological classification এর মধ্যে IgE mediated urticaria, complement mediated urticaria, autoimmune urticaria, immune এত কিছুর মধ্যে তোমার যেটা বুঝতে হবে আমি একটু এক্সপ্লেন করি যে এই আর্টিকেরিয়া, অ্যানাফাইল্যাক্সিস, অ্যাঞ্জিওইডেমা, ফুড অ্যালার্জি সবকিছুর মধ্যে একটা ইমিউনোলজিক্যাল মেকানিজম কাজ করে। যেমন আইজিই মেডিয়েটেড আর্টিকেরিয়া যেখানে হয় সেখানে কি হয়, যে কোনো প্রোটিন মলিকিউল এমন একটা সাইজের হবে যেটা বডিতে এন্টার করলো, দ্যাট মে বি ফুড, দ্যাট মে বি ড্রাগ, দ্যাট মে বি ইনফেকশন, ইনফেকশন মানে যে কোনো অর্গানিজম, এনিথিং দ্যাট মে বি ইন এ সাইজ, the size of the antigen যেটা কিনা is able to produce antibody IgE এবং সাবসিকুয়েন্ট এক্সপোজারের সময় সেটা কি করবে, there is huge amount of IgE which will attach with the mast cell. Mast cell কোথায় থাকে, mast cell ওই ডার্মিসেই থাকে, and this will cause degranulation of the mast cell, releasing of histamine. Releasing of histamine. এখন এই হিস্টামিনের কাজটা কি, this histamine will increase the permeability of the blood vessels. কোন blood vessels? The cutaneous blood vessels that are in the dermis, যেটা আমি একটু আগে বললাম যে ডার্মিসে আমাদের ভাস্কুলার পার্টটা থাকে। এখন এই হিস্টামিন যেটা মাস্ট সেল থেকে রিলিজ হলো, ডিগ্রানুলেশন অফ মাস্ট সেলের পরে, that will cause the change in the permeability of the blood vessels, resulting in release of protein rich fluid outside the blood vessel, তার মানে extravascular space এ চলে যাচ্ছে, and that will cause the swelling or that edematous condition. এবং এই IgE mediated এর একটা এক্সাম্পল হচ্ছে যেটা অ্যানাফাইল্যাক্সিস। এছাড়াও যেগুলা আরো তোমার অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে, এছাড়া যেটা আমাদের যে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন গুলা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এগুলা বেসিক যেগুলো আমরা আগে পড়ে এসেছি, তার মধ্যে IgE মেডিয়েটেড তোমরা জানো অ্যানাফাইল্যাক্সিস, টাইপ 2 হচ্ছে IgG or IgM, that is antibody mediated, that is rheumatic heart disease, এটা একটা এক্সাম্পল। টাইপ 3 হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যেখানে সিরাম সিকনেস, এন্ড টাইপ 4 হচ্ছে টি সেল মেডিয়েটেড যেমন পয়জন আইভি। এখন আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আর্টিকেরিয়ার কজ যদি বলি ইন শর্ট আমরা মনে রাখার জন্য 4I খেয়াল করব। 4I, এই 4I মধ্যে ইনজেকশন, ইনহেলেশন, ইনফেকশন এন্ড ইনজেকশন। আবার বলছি, ingestion, infection, inhalation and injection। তার মানে কি, আমরা ইনজেকশন বলতে খাওয়ার মধ্যে কি খেতে পারি আমরা, ভ্যারাইটিস অফ ফুড দ্যাট মে কজ আর্টিকেরিয়া, তার মধ্যে
ফুড ছাড়াও আছে ড্রাগ, যেমন পেনিসিলিন। আর ফুডের লিস্ট তো অনেক লম্বা, তোমরা নিজেরাও জানো, তোমাদের অনেকেরই ফুড অ্যালার্জি থাকতে পারে। কি হয় যে ওই জিনিসটা খেলে শরীরে আর্টিকুলার হুইল বা র্যাশ তৈরি হয়। সো এই খাবারের লিস্ট কিন্তু অনেক লম্বা। এখানে পিনাট থেকে শুরু করে এগ, তারপরে নাটস, তারপরে টমেটো, ভ্যারাইটিস, মিট, বিফ। আর ড্রাগস এর মধ্যে যেমন পেনিসিলিন, শুধু যে পেনিসিলিন না, পেনিসিলিন ছাড়াও আরো এসি ইনহিবিটর, ভেরি মাচ commonly used drugs, যদিও ইনসিডেন্স কম, বাট ইট মে কজ angioedema like reaction. সো এগুলা আমাদের জানতে হবে, কারণ শুধু যে ফুডের জন্য অ্যালার্জি হবে তা না, দেয়ার আর মেনি আদার কজেস অফ অ্যালার্জি। ম্যাম, হ্যাঁ বলো। 4I টা আবার একটু বলেন তো। ফুড আইটেমস 4I 4I, আচ্ছা আবার বলছি আমি। ইনজেকশন, INGES মানে খাওয়া, যেটা ইনজেকশন। ইনফেকশন, যে কোনো ইনফেকশন, বডিতে কোথাও যদি কোনো ধরনের ইনফেকশন, সেটা দাঁতের থেকে শুরু করে দাঁতের ইনফেকশন, থ্রোটের ইনফেকশন, যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এন্ড থ্রোট ইনফেকশনে বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন হচ্ছে অ্যাকিউট আর্টিকুলার হতে পারে। একটা বাচ্চা মনে করো আসলো উইথ আর্টিকুলার র্যাশ, তুমি হিস্ট্রি নিলে দেখলা যে তার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে। সো ইউ মে এক্সপ্লেইন দ্যাট সিচুয়েশন দ্যাট মেবি এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণেই বাচ্চাটার আর্টিকুলার হুইল দেখা যাচ্ছে। তো আমি আবার বলি, ইনজেকশন, দ্যাট ইজ ফুড, ড্রাগ। ফুডের মধ্যে কিন্তু আরো একটা জিনিস আছে, যেগুলো ফুড অ্যাডিটিভস, কালারিং এজেন্টস, যেগুলো খাবারকে রং করার জন্য ইউজ করা হয়, এগুলোও কিন্তু অনেক সময় র্যাশ তৈরি করে। তাহলে ইনজেকশনের মধ্যে এক হচ্ছে ফুড আর ড্রাগস, দেন কাম ইনফেকশন। ইনফেকশন একেবারে তোমার দাঁতের ইনফেকশন, রেনাল ইনফেকশন, প্রোস্টেটের ইনফেকশন, দেন gallbladder infection, any infection may cause urticaria. এটা গেল ইনফেকশন। ইনহেলেশন, তার মানে ইনহেলেশন মানে সামথিং ইনহেলেট করলো সে, নিঃশ্বাসের সাথে তার গেল। যেমন তোমার এই যে ফুলের সাথে যে রেণু থাকে, পলেন্স যেগুলা, দ্যাট মে কজ আর্টিকুলার র্যাশ। তাহলে এটা হলো ইনহেলেশন। আর ইনজেকশন, ইনজেকশন মানে আমরা যেটা ড্রাগস আমরা যেগুলো ইনজেকশন ফর্মে দিয়ে থাকি, তার মধ্যে একটা হচ্ছে যেমন পেনিসিলিন অ্যালার্জি। যদি পেনিসিলিন অ্যালার্জি থাকে একটা পেশেন্টের, আর তাকে যদি উইথাউট টেস্ট পেনিসিলিন ইনজেকশন ফর্মে দেওয়া হয়, ইট মে কজ সিভিয়ার রিয়াকশন, লাইফ থ্রেটনিং কন্ডিশন হয়ে যেতে পারে, মানে পেশেন্ট মারাও যেতে পারে। সো যেটা করা হয়, পেনিসিলিন দেওয়ার আগে অবশ্যই পেনিসিলিন তাকে একটা স্কিনে একটা আলাদা করে প্রথমে টেস্ট করতে হয় যে তার অ্যালার্জি আছে কিনা, এটা কনফার্ম করার জন্য। সো আবার চারটা বলি, ইনফেকশন, ইনজেকশন, ইনহেলেশন এন্ড ইনজেকশন। এবার কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। ওকে, তাহলে এগুলো গেল হচ্ছে এই চারটা ভাগ, সহজভাবে মনে রাখার একটা ফর্মুলা আর কি। আর ইনফেকশনের কতটা খেয়াল রাখবা, যে পরবর্তীতে আমরা যখন এই যে টেস্ট গুলা দেখাবো, যে হোয়াট আর দি ইনভেস্টিগেশনস উই ডু, তখন আমাদেরকে ওই ইনভেস্টিগেশনের মধ্যে এই সবগুলা ফ্যাক্টর মাথায় রেখে ইনভেস্টিগেশন করতে হয়। সো ইডিওপ্যাথিক ক্রনিক আর্টিকেরিয়া সম্বন্ধে আমি একটু ডিটেলস বলি, কারণ মোস্ট কমনলি যেটা হয় ইডিওপ্যাথিক ক্রনিক আর্টিকেরিয়া, 70% কেসে ক্রনিক আর্টিকেরিয়াই হচ্ছে ইডিওপ্যাথিক, দ্যাট ইজ কজ আননোন। কজ আননোন 70% মানে বুঝতেছো তো, মানে কোয়াইট হাই, তাই না? তার মানে তুমি পেশেন্ট পাচ্ছ, সে পেশেন্ট কমপ্লেন করছে আমার পারসিস্টেন্ট আর্টিকেরিয়া মোর দেন 6 উইকস, আমার 6 সপ্তাহের উপরে হয়ে গেছে, এটা চলছে মেবি মান্থ, মেবি ইয়ার হয়ে গেছে, এবং এটা শেষ হচ্ছে না, প্রায়ই আমার আর্টিকুলার র্যাশ হয়। তখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় কজ কিন্তু বের করা যায় না, দেখা যায় তার কোথাও কোনো ডেফিনিট কজ পাওয়া যাচ্ছে না, বাট তার কিন্তু হচ্ছে এটা। এবং এইটা যখন হয়, যারা পেশেন্টরা এভাবে সাফার করে, দে সাফার এ লট, কারণ
বছরের পর বছরও হয়তো তার তখন ওই সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিয়ে দিয়ে তাকে ভালো রাখতে হয়। এটা মাথায় রাখতে হবে যে ক্রনিক আর্টিকেরিয়া ইডিওপ্যাথিক একটা কজ, মানে ইডিওপ্যাথিক হলে সেখানে প্রচুর ইনভেস্টিগেশন করে আসলে কোনো লাভ হবে না। আচ্ছা, ফিজিক্যাল আর্টিকেরিয়া একটা জিনিস যেটা সিমটোম্যাটিক ডার্মোগ্রাফিজম, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। যেমন ধরো একটা শরীরে কোনো একটা স্ক্র্যাচিং করে একটা কোনো একটা ডিজাইন করা হলো, একটা কোনো কিছু লেখা হলো, দেখা গেল সাথে সাথেই তার ওই জায়গাটা এলিভেটেড হয়ে রেডনেস থেকে, মানে মনে হবে যেন লেখাটা তোমার সামনে ভেসে উঠছে, মাঝখানে মাঝখানে সাদা আর সাইড দিয়ে লাল, এবং একটু একটু এই রেজড একটা স্কিনের কন্ডিশন, দ্যাট ইজ ডার্মোগ্রাফিজম। এটা প্রায় পেশেন্ট পেয়ে থাকবা, বলবে যে আমার এখানে কোনো জোরে দাগ স্ক্র্যাচ করলে সাথে সাথে ওই জায়গাটা ফুলে যায়। এটা একটা কোলিনার্জিক আর্টিকেরিয়া, খুব গরমে থাকলে বা এক্সারসাইজের পরে কেউ কেউ পেশেন্ট কমপ্লেন করে যে আমার সাথে সাথে র্যাশ হয়ে যায়, এবং এটা খুব সাইজে ছোট ছোট হয় এবং মোস্টলি আপার পার্ট অফ দি বডিতে হয়। কোল্ড আর্টিকেরিয়া, এক্সপোজার টু কোল্ড, সে গেল কোল্ড থেকে আসলো বা কোল্ডের ওই বরফটা হয়তো বা এটা সরিয়ে ফেলা হলো, দেখা গেল ওইখানে একটা আর্টিকেরিয়াল র্যাশ তৈরি হলো। সোলার আর্টিকেরিয়া, সূর্যের আলোতে গেল পেশেন্ট, সাথে সাথে তার ওই যে সোলার এক্সপোজ পার্টে আর্টিকেরিয়াল র্যাশ এটা হতে পারে। এছাড়া ভাইব্রেটরি আর্টিকেরিয়া, ভাইব্রেশনের কারণে আর্টিকেরিয়া। আর অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়া, দিস ইজ ভেরি কমন। অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়া, পেশেন্ট উইল কমপ্লেন যে আমি গোসল করে আসার সাথে সাথে আমার আর্টিকেরিয়াল র্যাশ ডেভেলপ করে এবং এক্সটেন্সিভ ইচিং হয়, চুলকায়, সারা শরীর সে চুলকায়। এরকম কিন্তু প্রায় পাওয়া যায় যে অ্যাকোয়াজেনিক, আর তার গোসলের পরপরই এই সমস্যাটা হচ্ছে। দিজ আর কমন যেগুলা পাওয়া যায় আর কি। যেটা একটু আগে বললাম এটিওলজির মধ্যে, ওই যে আমি যেটা ভাগ করে বললাম চারটা আই এর মধ্যে, যেগুলা চারটা আই এর মধ্যে দেখো তোমার ফুড এর মধ্যে আসছে, ড্রাগ আসছে, এগুলো হচ্ছে আই ইনজেকশন। এছাড়া ইনফেকশন, তারপরে হচ্ছে ওইখানে আরো কিছু ফ্যাক্টর যেমন ইমোশনাল স্ট্রেস, তারপরে ইনফেকশনের মধ্যে যে শুধু ও ব্যাকটেরিয়াল ইনফেকশন তা না, যেমন প্যারাসাইট, ওই যে আমরা যেটা বলি হেলমেন্থিক ইনফেকশন, হ্যাঁ, সেক্ষেত্রে অ্যান্টি হেলমেন্থিক দিয়ে পেশেন্টকে আর্টিকেরিয়া ফ্রি করা যেতে পারে। এটা একটা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, যে কি কি কারণে আর্টিকেরিয়া হতে পারে। প্যাথোজেনেসিস, যেটা আমি আগেই বললাম, মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়, বেসিক প্যাথোলজি অফ আর্টিকেরিয়া। মাস্ট সেল ডিগ্রানুলেশন হলে রিলিজ অফ হিস্টামিন, histamine causes vasodilatation and increase in the permeability, extravasation of protein rich fluid into the dermis, articulated wheal or angioedema. আর ক্রনিক আর্টিকেরিয়াতে কি হয়, there are circulating histamine releasing auto antibodies that bind to high affinity IgE receptors, মানে যেহেতু ক্রনিক তার তো হচ্ছে সবসময় থাকছে, এখানে একটা অটো অ্যান্টিবডি থেকেই যাচ্ছে সবসময়, যেটা কিনা আইজি রিসেপ্টরের সাথে বাইন্ড করে ওই সেম মেকানিজমে আর্টিকেরিয়া করছে। ক্লিনিক্যাল ফিচার, স্কিন লিশনস, যেটা হলমার্ক, আমরা সবাই বারবারই বলছি, হুইল শব্দটা ইউজ করছি, WHEALS, হাইভস বলা হয়, HIVES, হাইভস। সাইজের ব্যাপারটা খেয়াল করো, স্মল, লেস দেন 1 সেন্টিমিটার থেকে একেবারে 10 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। কোয়াইট বিগ, 10 সেন্টিমিটার মানে কিন্তু অনেক বড়। আর শেপ হচ্ছে বিভিন্ন শেপ হতে পারে, রাউন্ড, ওভাল, অ্যানুলার, অ্যাক্রিফর্ম, সার্পিজিনাস। আর কালারটা ইরিথেমেটাস ও হোয়াইট। তবে যেটা লাল কালি দিয়ে যেটা লেখা হয়েছে যে লিশনস আর প্লুরাইটিক এন্ড ট্রানজিয়েন্ট, চুলকাবে এবং বেশি সময় থাকবে না। রিজলিউশন ইন ওয়ান এরিয়া এন্ড প্রগ্রেশন টু অ্যানাদার, তার মানে এক জায়গাটা হয়ে কমে যেতে যেতে দেখা যাচ্ছে পাশে আরেকটা
নতুন লিশন তৈরি হচ্ছে, and the lesions are superficial. ওই কথাটাই আবার less than 6 weeks হলে acute urticaria, more than 6 weeks হলে chronic urticaria. Involvement of mucosal surface may result in chorea, respiratory distress, abdominal pain and hoarseness. তার মানে যদি এই ইনভলভমেন্টটা মিউকোজাতে হয়, সেক্ষেত্রে যদি রেসপিরেটরি ট্র্যাক্টে হয়, সেক্ষেত্রে যা যা হওয়ার increased secretions, sputum formation, মানে nasal discharge. আবার যদি অ্যাবডোমিনাল জিআই ট্র্যাক্টে যদি মিউকোজা ইনফলভমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন কমপ্লেন করতে পারে। গলায় হলে হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করতে পারে। অ্যাঞ্জিওইডেমাটা কি জিনিস? এটা হচ্ছে স্কিন কালার, মানে কালার চেঞ্জ হয় না, ট্রানজিয়েন্ট সোয়েলিং অফ পোর্শন অফ ফেস, মেইনলি আইলিডস, লিপস, টাং, সামটাইমস এক্সট্রিমিটিস। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মুখের ছবি যেটা দেখালাম একটু আগে, আইলিডস গুলো সোয়েলেন থাকে, চোখ বন্ধ হয়ে যায়, ফুলে এতটাই ফুলে যায় যে চোখ বন্ধ করে রাখতে হয়, আর ঠোঁটটাও এতটাই ফুলে যায় যে পিকুলার একটা ফেসিস হয়। আর ডিস্ট্রিবিউশন মেবি লোকালাইজ ও জেনারেলাইজ, সাধারণত লোকালাইজ হয়, তার মানে একটা স্পেসিফিক এরিয়াতে সোয়েলিং থাকে, অকেশনালি মেবি জেনারেলাইজ। আচ্ছা, what are the differential diagnosis? আর্টিকুলার ভাস্কুলাইটিস, যেটা বললাম যে পারসিস্টেন্ট হবে র্যাশ গুলো, এবং এটা ইচিং এর চেয়ে পেইনফুল হবে বেশি, এবং এটা পারসিস্ট করবে মোর দেন 24 আওয়ার্স। এক্ষেত্রে যেটা করা হয় যে যদি কনফার্ম করার জন্য স্কিন বায়োপসি করে কনফার্ম করতে হয় আর্টিকুলার ভাস্কুলাইটিস। এছাড়া আরো কিছু ডিজিজ আছে যেগুলো তোমরা এখন জাস্ট জানো, যে গ্র্যানুলোমালিনারি বিলাস পেম্ফিগয়েড, ইরিথেমা মাল্টিফর্মি, sarcoidosis. These are all the differential diagnosis. এখন যেটা যে বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কজ জানা থাকে না, দ্যাট ইজ 70% কেসে কজ আননোন, এবং এই ক্ষেত্রে ডায়াগনোসিস কনফার্মও করা যায় না যে কেন হচ্ছে, কজ বের করা যায় না। এক্ষেত্রে যেটা করা হয় যে ডিটেইলস হিস্ট্রি, ফুড হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হিট, কোল্ড এটসেট্রা জাজ করে একটা ডায়াগনোসিসে আসতে হবে। সবসময় এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন প্রয়োজন নেই। কোয়াজিনিক যে আর্টিকেল, ওটার মধ্যে কি ওয়াটারের কোনো ইচিং এজেন্ট থাকে নাকি এমনিতে থাকে এটা? আরেকবার বলো ম্যাডাম, একুয়াজিন ইচিং এজেন্ট থাকে নাকি এমনিতে থাকে এটা? ক্রনিক আর্টিকেলের কথা বলছো? একুয়াজিনিক ও একুয়াজিনিক অবশ্যই ইচিং থাকবে, অনেক ইচিং হবে, এবং এটাই তার কষ্টের মেইন কারণ। ম্যাডাম, এটাতে কি পানিতে কোনো ইচিং এজেন্ট থাকে নাকি? না না ইচিং এজেন্টের জন্য পানিটা ইটসেলফ তার জন্য ইচিং প্রডিউস করে। এটা কজ খুব বেশি, এক্সপ্লেনেশন খুব বেশি নাই, কিন্তু এই ধরনের পেশেন্ট পাওয়া যাবে যারা অ্যাকোয়াজিন পানিতে বাথ করার পরে তার ইচিং শুরু হয়, এটা পানিটাই তার জন্য অ্যালার্জেন হিসেবে কাজ করে, কিছু থাকার জন্য না, পানি ইটসেলফ। থ্যাংক ইউ। আচ্ছা, এখন ওই যে আমরা যেটা বললাম ডার্মোগ্রাফিজম, কোল্ড আর্টিকেরিয়া, যে টাইপস অফ আর্টিকেরিয়ার মধ্যে যেগুলো আগে বলছিলাম, সেখানে আমি যদি ডায়াগনোসিসের জন্য কি করতে পারি, একটা প্রভোকেটিভ টেস্ট করতে পারি। প্রভোকেটিভ টেস্ট মানে এটা আমি একটা অ্যাপ্লাই করে দেখলাম যে এটার জন্য হচ্ছে কিনা, যেমন স্ট্রোকিং দ্য স্কিন, তাতে করে যদি ওই জায়গাটা এরিয়াটা ফুলে যায়, দেন ইট ইজ ডার্মোগ্রাফিজম। অ্যাপ্লিকেশন অফ আইস কিউব, বরফ দিলাম, বরফ দিয়ে সেটা সরিয়ে ফেললাম, সেখানে যদি র্যাশ তৈরি হয়, তার মানে এটা কোল্ড আর্টিকেরিয়া। হিট দিলাম, হিটের কারণে যদি হয়, দেন ইট ইজ হিট আর্টিকেরিয়া। এগুলো হচ্ছে প্রভোকেটিভ টেস্ট কতগুলো, হ্যাঁ। আর সবই ওই যে এক্সপোজ করে, ওয়াটারে এক্সপোজ করলে যদি তার র্যাশ হয়, দেন ইট ইজ অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়া। নাও কাম টু ইনভেস্টিগেশনস, এন্ড ইনভেস্টিগেশনস এর মধ্যে দেখো এখানে মোটামুটি অনেক কিছুই, সিবিসি, ইউরিনারি। এখন অনেকে হয়তো ভাবতে পারে ইউরিনারির কি রোল এখানে। ইউরিনারি রোল হচ্ছে যে আমি যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমি ইউরিনারিতে পার্সেল পাবো, ব্লাড পেতে পারি, আরবিসি পেতে পারি।
সো এটা ইম্পর্টেন্ট। সেরোলজিতে হচ্ছে স্পেসিফিক আইজিই অ্যান্টিবডিজ, সেরোলজি ফর হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, কারণ এগুলোর কারণে কিন্তু আর্টিকেরিয়া হয়। থাইরয়েড ফাংশন টেস্ট, হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড দুক্ষেত্রেই আর্টিকেরিয়া হতে পারে। অ্যাসেসমেন্ট অফ কমপ্লিমেন্ট সিস্টেমস, এগুলো খুব সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন। আমরা যেটা নর্মালি করি একটা সিবিসি, ইউরিনারি আর হিস্ট্রি থেকে তো প্রথমেই আমাকে রুল আউট করতে হবে যে এটা ক্রনিক আর্টিকেরিয়া কিনা। এছাড়া আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন, এক্সরে পিএনএস, হ্যাঁ, তার নেজাল ইয়েতে মানে কোনো ইনফেকশন আছে কিনা। স্টুলে যদি প্যারাসাইট থাকে, যেটা আমি বললাম কৃমি, যেটা প্যারাসাইট থাকলে অ্যান্টি অ্যালমেন্টিক দিতে হবে। ডার্মাটোপ্যাথোলজি যদি সেরকম সিচুয়েশন হয় যে হ্যাঁ স্কিন বায়োপসি করা লাগবে, এগুলো হচ্ছে ইনভেস্টিগেশন। তাহলে ব্লাড, ইউরিনারি, সেরোলজির মধ্যে স্পেসিফিক আইজিই অ্যান্টিবডিজ, serology for hepatitis B, hepatitis C virus, thyroid function test, complement cell, ultrasono, X-ray, stool, and dermatopathology. Now, approach to treatment. Approximately 85% of histamine receptors in the skin are H1 subtypes and 15% are H2 receptors. তো আমাদেরকে যেটা করতে হয়, আমরা ওই অ্যান্টিহিস্টামিন, দ্যাট ইজ ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, এই দুটো মেইনলি ইউজ করি। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনের সমস্যা হচ্ছে যে এটা ঘুম বাড়ায়, দ্যাট ইজ সিডেটিং। হাইড্রামিন, সিপ্রোহেপটাডিন, হাইড্রোক্সিজিন, এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, এবং এগুলাতে সমস্যা একটাই যে এটা ঘুম বাড়ায়। নাও যেটা লো সিডেটিং মানে ঘুম কম বাড়াবে, দ্যাট ইজ fexofenadine, desloratadine, loratadine, cetirizine, levocetirizine. এগুলো আমি ট্রিটমেন্ট বলছি। অ্যান্টিহিস্টামিন তো গেল। H2 রিসেপ্টরের মধ্যে সিমেটিডিন, রেনিটিডিন, ফ্যামোটিডিন। H1 and H2 both অ্যান্টাগনিস্ট হচ্ছে ডক্সিপিন। সেকেন্ড লাইন এজেন্টের মধ্যে ওরাল কর্টিকস্টেরয়েড, prednisolone, leukotriene antagonists such as montelukast, jafelukast, dapsone, এগুলো হচ্ছে মোর মানে রেয়ারলি ইউজড, কারণ খুব বেশি লাগে না। কর্টিকোস্টেরয়েডটা ফ্রিকোয়েন্টলি লাগে, তবে ওই যে রেজিস্ট্যান্ট কেস যেগুলা ক্রনিক আর্টিকেরিয়া পেশেন্ট সাফার করছে, কিছুতেই কমানো যাচ্ছে না, সেক্ষেত্রে ওই লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট এগুলো ইউজ করা যেতে পারে। থার্ড লাইনের মধ্যে আসছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, মেথোট্রেক্সেট। হ্যাঁ, নাও কোর্স এন্ড প্রগনোসিস, পেশেন্টদের কি হয় আলটিমেটলি, যে হ্যাঁ 50% অফ দ্য পেশেন্ট অফ আর্টিকেরিয়া অ্যালোন আর ফ্রি উইদিন 1 year, মানে বেশিরভাগই 1 বছরের মধ্যে সাধারণত ভালো হয়ে যায়। আর 20% have lesions may be more than 20 years. So prognosis is good in most of the cases, except hereditary angioedema, which may be fatal if untreated. Treatment না পেলে, যদিও rare, but হলে পরে সাথে সাথে ট্রিটমেন্ট দিতে হবে। Now come to the some photos there. একটু ভালো করে অবজার্ভ করো ছবিগুলো, দেখো যে এরকম ছবি দেখলে তোমরা সাসপেক্ট করতে পারবা দিস আর কেস অফ আর্টিকেরিয়া। ভ্যারিয়াস প্রেজেন্টেশন থাকতে পারে, তবে ওই হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, যে র্যাশ উইল গো অ্যাওয়ে উইদিন 24 আওয়ার্স, এবং ইন্টেন্স ইচিং থাকতে হবে, ইন্টেন্স ইচিং থাকবে, চুলকানি চুলকানি থাকতে হবে। তাহলে সামারি করলে আমরা কি পাচ্ছি, যে আর্টিকেরিয়া জিনিসটা কি, এটা একটা ভাস্কুলার রিঅ্যাকশন। কোথায় হয়? স্কিনে হয়। কেন হয়? তার অনেকগুলো কজের মধ্যে 4টা আই মনে রাখবা ইন শর্ট, তাহলে মোটামুটি চলে আসবে। এছাড়া তুমি তখন আলাদা করতে পারবা ইনফেকশনের মধ্যে কোন কোন ইনফেকশন করছে। তাহলে ডায়াগনোসিসের জন্য তুমি হিস্ট্রি নিয়ে তুমি কোনো ইনফেকশন পেলে সেটা যদি কনফার্ম করতে পারো, তুমি ইউ মে বি কনফার্ম দ্যাট দিস মে বি দ্য কজ অফ আর্টিকেরিয়া। আমি একটু কুইক চলে যাচ্ছি, টাইম শেষ হয়ে গেছে আমাদের। এটা আরেকটা অ্যাপিয়ারেন্স।
সো এই পর্যন্তই তাহলে। আমাদের আর্টিকেলিয়া তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে করো, আমাদের তো মনে হয় সময় শেষ হয়ে গেছে। ম্যাম হ্যাঁ বলো। আইভি কর্টিকোস্টেরয়েডের মধ্যে ম্যাম কোনটা দেওয়া হয়? কর্টিসন দেওয়া যায়, ট্রাইমসাইক্লিন ডেক্সামেথাসোন দেওয়া যায়, ট্রাইমসাইক্লিন দেওয়া হয় না সাধারণত। ডেক্সামেথাসোন, কর্টিসন এগুলো দেওয়া হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কিছু? ওকে, তাহলে আমাদের আজকের মতো এখানে আমরা কমপ্লিট করছি। আর ম্যাম হ্যাঁ বলো। ক্রনিক আর্টিকারিয়ার ক্ষেত্রে ম্যাম তাহলে ট্রিটমেন্টটা ম্যাম কেমন হবে? ওই যে কারণ অনেক symptomatic, প্রিডিসপোজিং হ্যাঁ। ফ্যাক্টরি তো দেখা যাচ্ছে হঠাৎ করে অনেক বেড়ে যাচ্ছে, 5-6 দিন থাকতেছে, স্টেরয়েড নেওয়ার পরে হয়তো যাচ্ছে, কিন্তু আবার ওই ফ্যাক্টরির কাছাকাছি আসলে আবার হচ্ছে। ক্রনিক আর্টিকেরিয়া বেশিরভাগই হচ্ছে ইডিওপ্যাথিক। তোমার ফ্যাক্টরটা আনআইডেন্টিফাইড, কেন হচ্ছে এটা বোঝা যায় না, মানে এটা কোনো স্পেসিফিক পাওয়া যায় না, ক্লু পাওয়া যায় না। সেক্ষেত্রে যেটা করা হয় সিমটোমেটিক চালিয়ে যাওয়া হয়, এবং দেখা যায় ওই সিমটোমেটিক চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে ভালো হয়ে যায়। তবে ওই যে তোমাকে লিস্ট যেটা দেখালাম যে ইট মে লাস্ট 20 ইয়ার্স অর মোর, এদের সংখ্যা খুবই কম, বাট এরকম সিচুয়েশন হতে পারে। সেক্ষেত্রে ওই যে যে সব ড্রাগস যেগুলো আমরা কমনলি ইউজ করি না সেগুলাতে চলে যেতে হয় আর কি। তো এদের জন্য একটু সাফারিং, যারা ক্রনিক আর্টিকেরিয়া এবং লং লাস্টিং ক্রনিক আর্টিকেরিয়া, এদের জন্য তখন একটু আরো থরো ইনভেস্টিগেশন করতে হবে। যেমন ধরো ওই যে যেগুলা কোনোভাবে যদি কোনো ক্লু পাওয়া যায় আদার দেন ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া, ওটা তাহলে ট্রিটমেন্ট করে ভালো করা যাবে। ঠিক আছে, আর কোনো? তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এখানে আমরা শেষ করছি। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।